আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানেই রয়েছেন, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে, প্রত্যেকেই শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। একই সাথে আজকে এক মহান ব্যক্তি, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় রাজনীতির প্রবক্তা, আহ, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, যাকে অনেক অনেক বিশেষণেই হয়তো বিশেষায়িত করা যায়, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকে জন্মদিন। এই জন্মদিনে দেশের অগণন মানুষ এবং জাতীয়তাবাদী রাজনীতির সাথে যারা রয়েছেন প্রত্যেকেই স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সেই মহান ব্যক্তিকে নিয়ে কথা বলবো, শহীদ জিয়া, বহুদলীয় রাজনীতি বা গণতন্ত্রের প্রবক্তা। এই শিরোনামে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন আপনাদের অতীব পরিচিত এবং তার সেই দেখানো পথে যারা এখনো হাঁটছেন, জাতীয়তাবাদী রাজনীতিকে স্টাবলিশড করার জন্য এখনো কাজ করে যাচ্ছেন, শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং একসময় ছাত্রনেতা, ছাত্রদলের সভাপতিও যিনি ছিলেন। স্বাগত জানাচ্ছি দুদু ভাই আপনাকে। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকে আমি প্রথমেই দুদু ভাই আপনাকে দিয়েই শুরু করি। আমি যদি ভুল না করি, আপনার রাজনীতির বা ছাত্র জীবনের রাজনীতির, ছাত্র দলের রাজনীতি, সেটি হয়তো তার সময়ই হয়তো বা আপনার শুরু হয়েছিল, যদি ভুল খুব না করি। আমরা একটু শুরু থেকেই একদম গোটা অনুষ্ঠানটাই আমরা তাকে ডেডিকেটেড করেছি, সুতরাং ধাপে ধাপে তার বিষয়গুলো নিয়ে আগাতে চাই আমরা। এই যে আহ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার মুক্তিযুদ্ধকালীন সময়ে অথবা সেই সময় থেকে একটু শুরু করতে চাই। আহ, তিনি, এটি নিয়ে অনেকই কথা ওঠে, যদিও তার সাথে থাকা তৎকালীন সময় কর্নেল অলি, তারও অনেক সময় বক্তব্য শুনেছি। তাকে কোন প্রেক্ষাপটে তখন সেই ৭১-এ জাতির সামনে হাজির হতে হয়েছিল, বলতে হয়েছিল উই রিভল্ট, এটি একটু শুনতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই যে মানুষটার নিয়ে আজকে আপনি এই অনুষ্ঠান করছেন, তার ৯০তম জন্মদিনের, তিনি শারীরিকভাবে আমাদের মধ্যে নাই বটে, কিন্তু সামগ্রিকভাবে চেতনা, আদর্শ, তার চলাফেরা সবকিছু এখনো বিদ্যমান বাংলাদেশে। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেশ নসিব করেন, এই দোয়া করছে। শহীদ জিয়া রহমানের সময় আমার ধারণা যারা তার সঙ্গে সামরিক, মুক্তিযুদ্ধ অথবা রাজনৈতিক জীবনে কোনো না কোনোভাবে তার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, কাজ করার সুযোগ পেয়েছেন, তাদের কাছে এক ধরনের বিস্ময় থেকেই যাবে তাদের জীবনে, যেটা আমার জীবনে থেকে গেছে। যেমন আমাদের 70-তে আমরা মানে মুক্তিযুদ্ধকালীন সময় থেকেই বলা যায়, তার আগের থেকেও আমরা পিছনের কর্মী ছিলাম। যখন স্কুলের, তখন আমরা আমাদের সিনিয়র, যখন আমি দেশে ছিলাম, স্বাধীনতার পরপর সক্রিয় রাজনীতি হয়েছে, তার মানে এমন না যে আমি খুব বড় নেতৃত্বে আসছি। কিন্তু হঠাৎ করে আমি যখন কলেজের ছাত্র 73-তে আমাকে গ্রেপ্তার করা হলো। আমরা তখন ছাত্র ইউনিয়ন মানে মৌলানা ভাসানীর ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত, বিরোধী দলের। আমি একটা কলেজের ছাত্র, ওই কলেজের মানে বলা যায় এটা খুবই ছোট একটা কলেজ, চুয়াডাঙ্গার, এখন সরকারি কলেজ, তখন সরকারি না। আমি খুব বিস্মিত হয়েছি, মানে গ্রেপ্তার হওয়ার পরে বেশি এরা, যে শেখ মুজিবুর রহমান সাহেবের যে পাহাড় সম তখন তার জনপ্রিয়তা, একটা ক্ষুদ্র ছাত্র কর্মীকেও সে তখন ভয় পাওয়া শুরু করেছে। তার মানে তো আমাকে গ্রেপ্তার করার ওই তো উদ্দেশ্য। এইটা পরে যখন 75-এ উনি মানে শেখ মুজিব সাহেব নিহত হলেন, তার কিছুদিন পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। তখনও আমরা শহীদ জিয়া রহমানের মানে ছাত্র সংগঠন হয় নাই। ৭১-এর মুক্তিযুদ্ধ যে বিস্ময় তিনি সৃষ্টি করেছিলেন, আমার মনে হয় যে কোনো মানুষের এত বড় রাজনৈতিক সিদ্ধান্ত, ওই যে রিভোল্টের কথা বললেন, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, তিনি যখন উচ্চারণ করলেন কালুরঘাট থেকে, মানে একটা মানুষের জন্যে এত বড় রাজনৈতিক সিদ্ধান্ত খুব কম মানুষের আছে। যেমন আমাদের দেশে শেখ মুজিবুর রহমান, মৌলানা ভাসানী, বাতার রহমান খান, আরও ২-৪ জনের কথা আমি যদি সামনে নিয়ে আসি, তারা আমাদের বরেণ্য এবং
অনেক বড় গোছের নেতা ছিলেন। কিন্তু 71-এ যে সময় 26শে মার্চ 25শে মার্চ আক্রমণ হলো আমাদের বাঙালি জাতির উপর, একজন মানুষের মাথায় আসলো না যে স্বাধীনতা ঘোষণা হতে পারে। কিন্তু তিনি রাজনীতিবিদ না, শহীদ জিয়া রহমান, তিনি একজন সামরিক কর্মকর্তা, এবং তখন পাকিস্তানের সামরিক কর্মকর্তা, পাকিস্তানের সামরিক কর্তা, এবং এমন না যে খুব উচ্চপদস্থ কর্মকর্তা, একটা তরুণ মেজর। মেজর। তার মাথায় কিন্তু এটা আসলো, তো আসলো না, তিনি এটা ঘোষণা করে ফেললেন। এবং আমি অনেকের বই পড়েছি যেখানে অনেকেই পরবর্তীতে স্বীকার করছেন ওই ঘোষণাটা সেই সময় মুক্তিযুদ্ধের প্রাক্কালে একেবারে মানুষকে উজ্জীবিত করেছে সাহসের সঙ্গে দাঁড়াতে, মানে এই ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন যেন, এরকম একটি ব্যাপার। মুক্তিযুদ্ধ হয়েছে, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, পরে বীরুত্তমের তার পদবীটা খেতাব দিয়েছে। কিন্তু দেখেন এত বড় একটি ঘোষণার পরে তার কিছুটা জুনিয়র তাকে সেনাপ্রধান করা হলো। সে নিজেই বলেছে, শফিউল্লাহ সাহেব কিন্তু পরে বলেছেন উনি আমার সিনিয়র ছিলেন, মানে শহীদ জিয়া রহমান। তো আমি মানে শফিউল্লাহ সাহেব বলছেন আমি একটু বিস্মিত হয়েছিলাম, উনাকেই করা উচিত ছিল, মানে শহীদ জিয়া রহমানকে। ওটা কিন্তু তিনি মেনে নিয়ে উপপ্রধান হিসাবে, সেনার উপপ্রধান, উনি চাকরিতে ফিরে যান। এবং এটা তো বাহিনীগুলোতে খুবই মানে কষ্টেরও ব্যাপার, মানে কষ্টে শুধু না, এটা খুব স্পর্শকাতর একটা ব্যাপার ছিল যে উনি যোগ্য স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বীর উত্তম, জেট ফোর্সের অধিনায়ক। তো সেই হিসাবে উনি সেনাপ্রধান হবেন এমন কোনো ব্যাপার না। কিন্তু সেটা তিনি বঞ্চিত হয়েছেন, কিন্তু কোনোভাবেই তিনি এটাকে বিরোধিতা করেননি এবং এটা নিয়ে খুব বেশি তিনি ক্ষোভও প্রকাশ করেননি। 75-এ শেখ মুজিবুর রহমান সপরিবার নিহত হওয়ার পরে উনি যখন আসলেন সামনে সেনাপ্রধান হিসাবে বা বিভিন্ন বিষয়ে, তখন একটি পরিবর্তিত পরিস্থিতি, অর্থাৎ 71-এর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্বপ্নের যে বাংলাদেশ, সেটা গণতান্ত্রিক এবং স্বাধীনতার জন্য, সেটা যে 3.5 বছর বিলুপ্ত হয়েছিল, সেই জিয়া রহমানই বলা যায় সেটা পরবর্তী 75 পরবর্তী তার হাতে যখন দায়িত্ব আসলো, তিনি গণতান্ত্রিক ধারায় এটা নিয়ে গেলেন। তখনও কিন্তু তিনি রাজনৈতিক দলের সদস্য না। আমি যদি তার পরবর্তীতে একটু পরে শুনি, একটু স্যারের কাছ থেকে শুনিয়েছি, প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার ঠিক দুদু ভাই যে পর্যন্ত বললেন ওখানটাই একটু আমি আসতে চাই। সেটি হচ্ছে যে উনি তো বেড়াকে ফিরে গেলেন 71-এ সহ অধিনায়ক হিসেবে। তখন তো বাংলাদেশের সদ্য ভূমিষ্ঠ বাংলাদেশ, সদ্য ভূমিষ্ঠ সেনাবাহিনীও, সেইখানটার কিন্তু খুব একটা আলোচনা আসে না যে এই তাদের নেতৃত্বে এরকম একটি দেশপ্রেমিক বা একটি সুশৃঙ্খল বাহিনী গড়ে ওঠার পেছনে তাদের যে ভূমিকাটা, সেটি যদি একটু আলোকপাত করেন, কিংবা সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন আপনারা। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে আমাদের আপনি যাকে পরিচয় করিয়ে দিয়েছেন যে জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক, যিনি এখন পর্যন্ত এই আদর্শের রাজনীতি করছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় দুদু হয়ে আছেন, তাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক যারা দেখছেন, এবং একই সাথে আজকের যাকে কেন্দ্র করে আমাদের এই আলোচনার অবতারণা এবং গোটা জাতি যাকে আজকে সম্মান জ্ঞাপন করছেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যদি আমরা ব্যক্তি হিসেবে তাকে মূল্যায়ন করি, তাহলে আমরা দেখব যে তিনি একজন সেনা কর্মকর্তা, সেনানায়ক এবং একজন রাষ্ট্রনায়ক, এবং পরিশেষে তিনি একজন জননেতা। এই তিনটা সত্তা তার মধ্যে একেবারেই পর্যায়ক্রমিকভাবে এটি তার সত্তার মধ্যে আবির্ভূত হয়েছিল। একটু আগে উনি যেটি বলেছিলেন, তিনি পাকিস্তান বাহিনীতে একজন সেনা কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন 1965 সালে পাক ভারত যুদ্ধে। তার যে মানে রণক্ষেত্রে তার যে নৈপুণ্য, সেই নৈপুণ্যের জন্যই কিন্তু তিনি পাকিস্তান সরকারের সর্বোচ্চ সামরিক খেতাবে ভূষিত হয়েছিলেন। এবং এই যে মানে পশ্চিমাদের, আমাদের পূর্ব বাংলার মানুষের প্রতি যে তাদের যে বৈষম্যমূলক নীতি, সেটা যে তাকে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় একজন দেশপ্রেমিক হিসেবে তার মধ্যে যে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, যে একটি জাতি রাষ্ট্রের জন্ম বলে তার যে লেখাটা আছে, সেখানে আপনি দেখবেন যে তিনি জাতি রাষ্ট্রের জন্ম, সেইখানে তিনি মনস্তাত্ত্বিকভাবে এই যে তিনি হঠাৎ করে উই রিভোল্ট বলে ফেলেছেন তা না,
আমরা দেখেছি গত 15 বছর তাকে যে হঠাৎ করে একজন ড্রামের মধ্যে দাঁড়িয়ে তিনি কথা বলেছেন আর বাংলাদেশের স্বাধীনতা হয়ে গেল, এরকম কটাক্ষ করা হয়েছে। কিন্তু আপনি ওই লেখাটা পড়েন যে তিনি নিজেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সপক্ষ হিসাবে কিভাবে তিলে তিলে তিনি তাকে গড়ে তুলেছিলেন, এবং যখন একটা তার সামনে সুযোগ এসেছে সেই সুযোগটাকে তিনি বিন্দুমাত্র হাতছাড়া করেননি। তাৎক্ষণিকভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের কে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে তিনি কিন্তু উই রিভোল্ট বলেছেন, এবং এটা তার দেশপ্রেমের প্রতি যে দেশের প্রতি যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে তিনি করেছেন। আমাদের প্রায়শই বলা হয় যে তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। আপনি দেখবেন যে শেখ মুজিবুর রহমানের নামে একটা স্বাধীনতার ঘোষণা আছে, এই ঘোষণা হান্নান সাহেব নাকি পাঠ করেছিলেন। জিয়াউর রহমান যে ঘোষণাটি দিয়েছিলেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় যতবারই দিন, এই ঘোষণার মধ্যে কি সেটা তিনি পাঠ করেছেন? তিনি যেটি পাঠ মানে ঘোষণাটি দিয়েছেন সেটি তার নিজের লেখা, এবং সেইখানে যে শেখ মুজিবুর রহমানের যে ঘোষণার কথা বলা হয়, ওনাকে পাঠক হিসাবে যেটাকে প্রমাণ করার চেষ্টা করে দেখবেন যে দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, এটি তিনি নিজে এবং তিনি বলেছিলেন একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, যখন বাংলাদেশে কোনো প্রভিন্সিয়াল গভর্নমেন্ট মানে প্রভিশনাল গভর্নমেন্ট, এই প্রভিশনাল গভর্নমেন্টের কোনো অস্তিত্বই ছিল না, যেটা আমাদের পরবর্তীতে 10 তারিখে যে এপ্রিল মাসে যেটা হয়েছে সেই সময় তিনি এটা বলেছেন। এবং একজন দূরদর্শী দেশপ্রেমিক এবং ভবিষ্যৎ রাষ্ট্রনায়কের স্বপ্নদ্রষ্টার মতো তিনি সেই দিন তার ঘোষণাতে সেটি বলে দিয়েছিলেন। স্যার আমি যদি একটু অ্যাড করি, যদি সম্ভবত আপনাদের কাছ থেকে আলোচনা শুনেছি যে এই যে রিভোল্ট বা বিদ্রোহ, এটা তো সাধারণ মানুষ করতে পারে না, কোনো সেনাবাহিনী কিংবা কেউ সেটি করতে পারে, সেটি তো চাইলেও কোনো রাজনীতিবিদ আসলে করার সুযোগও ছিল। অফকোর্স, যে আমি তো সবসময় সেনাবাহিনীর বিরুদ্ধে রিভোল্ট করছে না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে আপনি বিদ্রোহ করতে পারেন না, আপনি মানে সেটাকে আপনি ডিজোন করতে পারি না, করতে পারি। এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে তিনি এটা করলেন, এবং তিনি জাতির ক্রান্তিকালে শুধুমাত্র ঘোষণা দিয়ে ক্ষান্ত রইলেন না। আপনি যেটা বলেছিলেন সেক্টর কমান্ডার, জেট ফোর্সের প্রধান হিসাবে তিনি রণাঙ্গনে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রৌমারীর যুদ্ধ জেট ফোর্সের, আমরা সবাই জানি এগুলো। এবং বীরুত্তম খেতাব নিয়ে তিনি যখন বাংলাদেশে বঞ্চিত হলেন তার ন্যায্য প্রাপ্ত থেকে, একজন পেশাদার সৈনিক হিসাবে তিনি বিনা বাক্য ব্যয়ে তিনি সেনাবাহিনীতে যুক্ত হলেন, এবং একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের সেনাবাহিনীকে পুনর্গঠনে সম্পূর্ণরূপে তিনি আত্মপ্রকাশ করেছেন। তার মধ্যে কোনো রাজনৈতিক উচ্চবিলাসের বহিঃপ্রকাশ ঘটেনি। কিন্তু তিনি কখন আবার সামনে এসেন, 71-এ যখন জাতি ক্রান্তিকালে ছিল, আবার 75 সালে যখন জাতি ক্রান্তিকালে নিপতিত হলেন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন একটা বড় প্রশ্নের মুখোমুখি হলো, তখন তিনি আবার জনতার সামনে আসলেন, এবং স্ব ইচ্ছায় নাই এই সময়ও তিনি আসলেন বাংলাদেশের সিপাহী জনতার একটা আকাঙ্ক্ষার মানে প্রতিভূ হিসাবে তিনি আবার বাংলাদেশের ক্ষমতার ভর কেন্দ্রে আসলেন, এবং সৈনিক থেকে ক্রমান্বয়ে তিনি একজন রাষ্ট্রনায়কে নিজেকে রূপান্তরিত করলেন, এবং তিনি হলেন বাংলাদেশের প্রথম সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত বাংলাদেশের প্রেসিডেন্ট। সেই কথাটা আসবো। তাহলে কি তার যে ট্রানজিশন, তার যে জীবনের ট্রানজিশনটা তার যে ট্রানজিশন, সেই পিরিয়ডটা, রাজনীতিবিদ হয়ে ওঠার পিরিয়ডটা কি এই সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে, ওইটা কি আমরা সেই পিরিয়ড ধরতে পারি? আমরা এটা বাংলাদেশের ইতিহাসে, শুধু জিয়াউর রহমানের জীবনে নয়, বাংলাদেশের ইতিহাসে এটা একটা টার্নিং পয়েন্ট, আমাদের মূল পরিবর্তনকারী ঘটনা। ভারতীয় আধিপত্যবাদ এবং একদলীয় শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশের কে মুক্ত করা এবং গণতান্ত্রিক এবং স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সেটাকে সুনিশ্চিত করার একটা বড় টার্নিং পয়েন্ট হলো আমাদের এই 1975 সালের 7ই নভেম্বরের সেই ঐতিহাসিক ঘটনা, যেটা জিয়াউর রহমানকে একজন সমন্বয়ক থেকে একজন রাষ্ট্রনায়কে পরিণত করেছিলেন। আমি যেটা বলেছি সেই রাষ্ট্রনায়কের মধ্য দিয়ে যাকে একজন জননেতাতে পরিণত করেছিলেন। আপনার কাছে ফিরবো স্যার, আমি আবারও একটু শামসুজ্জামান দুদু আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে যদিও এই সিপাহী জনতার বিপ্লবের বিষয়টি স্যার বলেছে, আমি একটু আসতে চাচ্ছি যে মানে এই যে জাতীয়তাবাদের ধারণ করা, এটি ছড়িয়ে দেয়া, এটি ঠিক যুদ্ধ পরবর্তী সময়ে আপনাদের বিশ্লেষণটা একটু শুনতে চাই, যে জাতীয়তাবাদকে ধারণ করে আগাতে হবে, রাজনীতি করতে হবে, বা রাজনৈতিক একটা ইজম এটি নিয়েই আগাতে হবে, এটি জিয়াউর রহমান কখন থেকে ভাবলেন, কেন ভাবলেন? এটি কি খুব অপরিহার্যই ছিল তখনকার সময়? অবশ্যই এই জন্য অপরিহার্য ছিল যে বাঙালি জাতিগোষ্ঠী কিন্তু শুধু এই যে বাংলাদেশে ভূখণ্ডের মধ্যে আছে এমন না, কিন্তু পার্শ্ববর্তী ওয়েস্ট বেঙ্গল যেটাকে ইন্ডিয়ার সঙ্গে আছে, সেখানেও একটা বড় সেকশন
মানে যেটা পশ্চিম বাংলা বলা হয়, আমাদের ইস্ট বেঙ্গল বা পূর্ব বাংলা বলা হয়। জি, তো ও বাঙালি, আমও বাঙালি। ভাষাগত দিক থেকে। ভাষাগত দিক থেকে, অবস্থানগত দিক থেকে যেভাবে বলা যায় না। ভিন্নতা কোন জায়গায়? ওরা কিন্তু স্বাধীনতার জন্য লড়াই করে নাই, যুদ্ধ করে নাই। ওটা ঘোষণা ছিল সেখানে, তারা সফল হয় নাই। সেটা হচ্ছে আমি আমি আমার দৃষ্টিতে ভারতবর্ষে দুইজন বাঙালি স্বাধীনতার ঘোষণা করেছে, একজন সফল হয়েছেন, আরেকজন হননি। শেখ জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশটাকে মুক্ত করেছেন তার সহকর্মীদের নিয়ে। আর ওয়েস্ট বেঙ্গলে বা ভারতবর্ষে সুভাষচন্দ্র বসু মানে ব্রিটিশ ভারতের হাত থেকে মুক্ত হওয়ার জন্য উনি স্বাধীনতা ঘোষণা করছেন। জি। কিন্তু সেই যুদ্ধটা তিনি নেতৃত্ব দিতে চাইছেন, অনেক ছবি টবি আছে, কিন্তু সফল হন নাই। ওখানে যুদ্ধ ছাড়াই আলোচনার মধ্যে দিয়ে ভারত বা পাকিস্তানের যে স্বাধীনতা ওই সময় সেটা হয়েছিল, এটা আরেক আলোচনা। সেই জিয়া রহমানের সঙ্গে তিনি সময়ের বরপুত্র ছিলেন, যেই জায়গায় প্রয়োজন ছিল তিনি সেই জায়গাটাই কেন যেন আল্লাহ তালা তাকে সেই জায়গাটা রেখেছেন 71-এ। যেমন 7ই নভেম্বর, 7ই নভেম্বরে কিন্তু তিনি তার নামকে ব্যবহার করে 7ই নভেম্বর তৈরি হয়েছে, সিপাহী জনতার অভ্যুত্থান, যেখানে সিপাহীরা তাকে কাঁধে করে নিয়ে মানে বাসা থেকে বের করে নিয়ে আসছে এবং জনতা তার সঙ্গে তার পিছনে মিলিত হচ্ছে। তার মানে এটা তো একদিনে হয় না, স্বাধীনতা পরবর্তী ওই সময়টায় মানে আমি মানুষের কেন কাছে বলতে জনপ্রিয় যাচ্ছি, ছিল। ওই বাঙালি আর এই বাঙালিদের কথাটা প্রসঙ্গে দেখলাম, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধারণাটা উনি দিলেন, জি, এই যে ভিন্ন প্রেক্ষাপটে, এটা আমাদের বাঙালি জনগোষ্ঠীর এখানকার হিন্দু, মধ্য, খ্রিস্টান সব শ্রেণী গোষ্ঠী আমরা বাংলাদেশি। সেই জাতির গোষ্ঠী আছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এখানে বাঙালি জাতীয়তাবাদ যেটা আওয়ামী লীগ প্রচার করে, তো সেটার সঙ্গে ওইটার ভিন্নতা খুব একটা করা যায় না। মানে কোথায় যেন একটা বাঙালি এটা বলা যাবে, কিন্তু আমাদের এই ভূখণ্ড, এই সংস্কৃতি, ওদের সঙ্গে আমাদের ভিন্নতা আছে। তার মানে আমাদের আমাদের লড়াই মুক্তিযুদ্ধ সবকিছুর মুক্তিযুদ্ধ সাথেই এই জাতীয়তাবাদী ইস্যুটা অবশ্যই আছে, না হলে পরে আমরা ভিন্ন কেন? সারা পৃথিবীতে তো বাঙালি আছে, সেখানে কে এই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে, এই বিষয়গুলো তো সামনে আপনাকে গুরুত্ব সহকারে। এই প্রেক্ষাপটে দেখবেন উনি যখন নির্বাচনে 78-এ উনি তো রাষ্ট্রপতি হলেন, দায়িত্ব দেওয়া হলো, যখন নির্বাচিত হলেন তখন 4-5টি রাজনৈতিক দল জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করেন। জি, উনি কিন্তু কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। ওই সময় ভাসানী ন্যাপ ছিল, ইউনাইটেড পিপুলস পার্টি ছিল, মতিন সাহেবের লেবার পার্টি ছিল, তারপরে জাতি ওই নিম্ন শ্রেণী যেটা তফসিল জাতি ফেডারেশন বলা হয় তারা ছিলেন। এইভাবে 4-5টি দল জাগতল একটা ফ্রন্ট গঠন করে, সেই ফ্রন্টের নাম হচ্ছে জাতীয়তাবাদী ফ্রন্ট। তারই প্রার্থী ছিলেন উনি, রাষ্ট্রপতির প্রার্থী। আর গণতান্ত্রিক ফ্রন্ট যেটা আওয়ামী লীগের নেতৃত্বে ছিল, জেনারেল ওসমানী সেখান থেকে প্রার্থী হয়েছিল এবং নির্বাচনে জেনারেল ওসমানী তার কাছে পরাজিত হন, জেনারেল সৈয়দ জিয়া রহমানের কাছে। সেই সময় মজার ঘটনা হচ্ছে, কাগজপত্রকে এখনো দেখা যাবে, জেনারেল ওসমানী এই পরাজয়কে মেনে নেন এবং সৈয়দ জিয়া রহমানকে অভিনন্দন জানান, কিন্তু আওয়ামী লীগ জানায় নাই। তৎকালীন সময়ে তখন আওয়ামী লীগ জানায় নাই। এটাই আছে আমার সেই সময় পত্রপত্রিকার ইয়েতে। এই রাষ্ট্রপতি তিনি হলেন। তারপরে এই জাতীয়তাবাদী ফ্রন্টটাকে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসাবে ঘোষণা করেন, যেটা 79-এ গিয়ে জাতীয়তাবাদী দল, এবং মৌলানা ভাসানী যেটা হচ্ছে ন্যাব ভাসানীর নির্বাচনী প্রতীক ছিল ধানের শীষ, ওইটি বিএনপির প্রতীকে রূপান্তরিত। কারণ মৌলানা ভাসানী পরবর্তীতে সে মানে যাদু মিয়া, মুশিউর রহমান যাদু মিয়া ওই যেহেতু বিএনপির সঙ্গে একীভূত হয়ে যান, কারণ এটা স্বাভাবিক চলে আসে। এই বিএনপি, এই ধানের শীষ, এই সৈয়দ জিয়া রহমান এবং ইতিহাসে কি অনন্য রাজনৈতিক দল বা আওয়ামী লীগ বাকশাল, যেটা সিদ্দিক সাহেব উল্লেখ করলেন, যে বাংলাদেশের স্বাধীনতার যে লড়াই, সংগ্রাম, যুদ্ধ, সেটা গণতন্ত্রের জন্যে,
এক দলের জন্য না। ফিরছি রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে যে প্রশ্নটি সেটি হচ্ছে ৭১ পরবর্তী সময়ে ৭৫-এর মতো ঘটনা, যখন দুর্ঘটনা ঘটলো, তার পরবর্তীতে এই যে জিয়াউর রহমানের রাজনীতিতে আসা, তারপরে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করা। ওই যে একটা শব্দ ব্যবহার করলেন না, ৭৫-এর দুর্ঘটনা। জি, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তো এটা ঠিক দুর্ঘটনা না, এটা স্বাভাবিক ঘটনা ছিল। জি, কারণ মানে দেশটাই তৈরি হয়েছিল গণতন্ত্র স্বাধীনতার জন্য, সেটা এক দলের জন্য না, কর্তৃত্ববাদের জন্য না। সেই জন্যে এটা যারা করছিল বরঞ্চ তারাই দুর্ঘটনার সৃষ্টি করছে। জি, ওই ঘটনা তারা বাধ্য করছে মানুষকে। এই অর্থাৎ 15ই আগস্টকে কোনোভাবে কেউ যদি ষড়যন্ত্র হিসেবে দেখে, পাকিস্তানের সঙ্গে আমরা থাকি না কেন? গণতন্ত্রের জন্য, আমাদের অধিকারের জন্য। সেই জন্য আমার কাছে, সরি আমি না 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 দুদু ভাই, এটি তো মানে ইন্টারঅ্যাক্টিভ আলোচনা হচ্ছে আরো। সেটি হচ্ছে যে আমরা এটি স্বাভাবিকভাবেই নিচ্ছি, আর আমাদের ক্ষেত্রেও সেটি কোথাও কোনো ভুল থাকলে, তথ্যগত থাকলে জি, আপনারা ধরিয়ে দিবেন। সেটি আমি যে প্রসঙ্গে ছিলাম, যে এটি কি তখনকার সময়ের অপরিহার্য কতটুকু ছিল, যে আওয়ামী লীগ দল ছিল কিংবা অন্য অন্য অপর দল ছিল, কিন্তু জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করা বাংলাদেশ অভ্যুদয়ের পরে, খুব সম্ভবত এই দলটি অভ্যুদয়ের পরে প্রথম দল জি, জি, এস্টাবলিশড করলেন। জি। সেটি কতটা অপরিহার্য ছিল, এখনকার যদি সেই বিশ্লেষণটা একটু শুনতে চাই। আপনি দেখেন, আমরা যেটা একটু আগে উনিও যেটি বলেছেন যে আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার মধ্যে একটা কি ছিল, একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা হবে, একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ থাকবে, শোষণ বঞ্চনা থাকবে না। কিন্তু আমরা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকার মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষার জায়গাটা, সেই আকাঙ্ক্ষার জায়গাটা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছিল। এবং এই ব্যর্থতাটাকে ঢাকার জন্যই শেষ পর্যন্ত জনগণের যে কণ্ঠ, সেটাকে রোধ করে দেওয়ার জন্যই আপনি ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল বন্ধ করে দিয়ে আপনি সংবিধান সংশোধনের মধ্যে একটা একদলীয় সরকার ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করলাম। এবং এই একদলীয় সরকার ব্যবস্থা, আমি ইতিহাসের ছাত্র হিসাবে আপনাকে বলছি যে প্রায় কাছাকাছি সময়ে আমাদের মুসলিম বিশ্বের আরো দুটো দেশে হয়েছিল। একটা হলো আফগানিস্তান, আর একটা ইরানে হয়েছিল। তিনটা দেশের পরিণতি কিন্তু একই রকম হয়েছে। এই একদলীয় সরকার ব্যবস্থার মধ্য দিয়ে কখনো ইয়াতে যেমন আপনি ইরানে যেমন ইসলামী বিপ্লবকে রোধ করা যায়নি, আফগানিস্তানেও তেমনি সর্দার দাউদ সেখানে কিন্তু একটা সোর বিপ্লবকে রোধ করতে পারেননি। বাংলাদেশেও যেটা একদলীয় গণতন্ত্রের মানে ব্যবস্থার মধ্য দিয়ে এই জন আকাঙ্ক্ষার যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেটাকে রোধ করা যায়নি। ফলে যেটা বলেন আপনি, যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনার পর যিনি রাষ্ট্র ক্ষমতার ভর কেন্দ্রে যিনি প্রতিষ্ঠিত হলেন, জনগণ যাকে প্রতিষ্ঠিত করলেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি তো একজন সামরিক ব্যক্তিত্ব। তিনি রাজনৈতিক দলবিধি তিনি প্রবর্তন করলেন, এবং সেই প্রবর্তনের মধ্য দিয়ে যে আওয়ামী লীগ, আমরা যেটাই বলি মুক্তিযুদ্ধের সময় যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে নেতৃত্ব দিয়েছিল, সেই রাজনৈতিক দলটির পুনরুজ্জীবন ঘটিয়েছিলেন তিনি। ওই রাজনৈতিক দল বিধির মধ্যে আওয়ামী লীগ তো ছিল না, বাকশালের মধ্যে এটা লীন হয়ে গেছে। এবং এর সাথে আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো যখন সেখানে মানে হয়ে গেল, সেইগুলোকে তিনি পুনঃপ্রতিষ্ঠা করলেন। একটা পর্যায়ে এসে এই যে রাজনৈতিক দলগুলোর অনেক পুরনো ঐতিহ্য ছিল, কিন্তু বাংলাদেশের জনমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা ধারণ করার সক্ষমতা সেই রাজনৈতিক দলগুলোর ছিল না। সেই রকম একটা বাস্তবতাতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কিন্তু একটা নতুন রাজনৈতিক দল গঠনের তিনি প্রয়োজনীয়তাটা অনুভব করলেন, এবং এই রাজনৈতিক দলটি তিনি ১৯৭৮ সালে গঠন করলেন। যে ১৯৭৮ সালে যে রাজনৈতিক দলটি গঠন করেছিল, আজকে ৪৭ বছর পর এসে বাংলাদেশের সেই রাজনৈতিক দলটি কিন্তু আমাদের দেশের রাজনীতির জন্য একটা অপরিহার্য রাজনৈতিক দলে কিন্তু এখন রূপান্তরিত হয়েছে। তার দুঃখজনক মানে শাহাদাত, যেটি ৩ বছর পর এই রাজনৈতিক দলটি করলেন। তারপরে তার যে সহধর্মিণী ছিলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, একদম ৪ দশকের বেশি ৪৪ বছর এই দলটাকে তিনি নেতৃত্ব দিয়েছেন। ৪১ বছর তিনি চেয়ারপারসন হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাদের উত্তরসূরি, এই দম্পতির উত্তরসূরি এখন চেয়ারম্যান হিসাবে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াইটা বাংলাদেশে চলছে, সেই লড়াইয়ে কিন্তু এই রাজনৈতিক দলটি এখন অগ্রণী ভূমিকা পালন করেছেন। গত ১৫ বছর ফেসিবাদের বিরুদ্ধে, এর আগে যখন
এরশাদ বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনের একেবারে সম্মুখ কাতারের এখানে যোদ্ধার নায়ক এখানে বসে আছেন, তারা কিন্তু সেই কাজটি করেছেন। তো আমরা মনে করি যে এই যে বহুদলীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন, একটু আগে উনি আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছেন। একটা জিনিস আমি এখানে যুক্ত করতে চাই যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান আমাদের ভাষা আছে, বাংলা ভাষায় কথা বলি, কিন্তু এই ভূখণ্ডের মধ্যে বহু জনগোষ্ঠী আছে যারা নৃগোষ্ঠী আমাদের 50টার মতো, যারা নিজেদেরকে তো বাঙালি বলেন না, তারা বাংলাদেশি বলেন, তারা বাঙালি না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা মনে করেছিলেন যে বহুত্ববাদী বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় জনগণকে যদি একটা ভূখণ্ডের মধ্যে ঐক্যবদ্ধ করতে হয়, তাহলে তাদের ভাষা বা সংস্কৃতির পরিচয়ে তাদের জাতীয় পরিচয় হবে না, তাদের পরিচয় হবে তার ভূখণ্ড মানচিত্রের ভিত্তিতে। তিনি সেটা করেছিলেন। এবং আজকে বাংলাদেশের এই যে তারেক রহমান সাহেব 31 দফা যেটা দিয়েছেন, সেখানে একটা রেনবো নেশনের কথা তিনি বলেছেন, যেটা মানে আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলা, ডেসমন্ড টিটো করেছিলেন যে রেইনবো নেশন। সেই রেইনবো নেশনের যে থিওরিটা, সেটা কিন্তু জিয়াউর রহমানের এই বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে ছিল, যে সবাইকে ঐক্যবদ্ধ করে একটা ইনক্লুসিভ সোসাইটি প্রতিষ্ঠা করা, এবং এর সাথে এই ইনক্লুসিভ সোসাইটিটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সক্ষম একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা, যেটা তিনি করেছেন। অনেক ধন্যবাদ। আমি দুদু ভাই, শামসুজ্জামান দুদু, আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে একটু মানে অনেকে সমালোচকরা অনেক সময় বলতো যে বিএনপি তো ক্যান্টনমেন্টের থেকে উঠে আসা দল, এটি ইতিবাচকভাবে বলতো না, নেতিবাচকভাবেই অনেক সময় খোঁচা দেওয়ার জন্য বলতো। সেই ক্ষেত্রে একটু কমেন্টসটা শুনতে চাই, কারণ হয়তো এই এখন যারা দেখছে বা পরবর্তীতে দেখবে, নতুন অনেক প্রজন্ম আছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই যে বহুদলীয় রাজনীতির একদম তিনি আসলেন, বহুদলীয় রাজনীতির সুযোগ দিলেন, আওয়ামী লীগকেও আবার সুযোগটা দিলেন, গণতন্ত্রকে পুনর্প্রতিষ্ঠিত করলেন। এই বিষয়গুলো বাংলাদেশের জন্য পরবর্তীতে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য কতটুকু সুফল বয়ে এনেছিল বা আনছে? সব থেকে আপনাকে বলি, শুরুটা যেটা বলছেন যে এই যে ক্যান্টনমেন্টের জন্ম, মানে শহীদ জিয়া রহমান মানে চাকরি সুবাদেই ক্যান্টনমেন্টে ছিলেন। তিনি উপপ্রধান সেনা হিসেবে যে বাসাটাই থাকতেন, বেগম খালেদা জিয়া কিন্তু উনি যখন সেনাপ্রধানও হয়েছেন, এমনকি রাষ্ট্রপতিও হয়েছেন, মানে শহীদ জিয়া রহমান তিনি বঙ্গভবনে ওখানে তো থাকেনি, ওই বাসাটাই ছিলেন। যে বাসাটা পরে যখন উচ্ছেদ করল বেগম খালেদা জিয়ার, তো উনি যে চোখের পানি ফেলেছিলেন, এটা খেয়াল আছে কিনা? উনি কিন্তু দেশের জনগণ এবং আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন, প্রচন্ড কান্না করেছেন। ওরকম কান্না আমরা দেখিনি। আমি নিজে যেহেতু এই দলটা ছাত্র জীবন থেকে থাকি, শহীদ জিয়া রহমানের আমরা খুব অল্প সময় পাইছিলাম। আর আমার সুদীর্ঘ জীবনে, রাজনৈতিক জীবনে আমি অনেকবার বলেছি যে আমার মায়ের সঙ্গে যত সময় আমি কাটাইনি, তার থেকে বেশি সময় কাটাইছি আমার নেত্রীর সঙ্গে। তিনি আমাদের শাসন করছেন, আদর করছেন, বকা দিচ্ছেন, আবার ভালো রাস্তাটাও দেখিয়ে দিয়েছেন। এই যে দেশ নেত্রী, সেই বাসাটা আমরা যখন গেছি, মানে খুব ছোট ছোট জিনিসও কোনো জায়গায় পেলে সেইটা ঘর সাজানোর জন্য এনে রাখছেন, তছনছ করে ফেলছেন, এক কাপড়ে বের করে নিয়ে আসছিলেন। এই যে মানে তার মানে দেশের প্রতি, এই যে বেগম খালেদা জিয়া, এই যে তারেক রহমান, শহীদ জিয়ার দেখানো পথটাকেই কিন্তু তারা বেছে নিয়েছে। আপনি এই যে তারেক রহমান সাহেব একটা বাধ্য হয়ে একটা দীর্ঘ সময় বাইরে, দেশের বাইরে থাকতে হলো নির্বাসিত জীবনে, দেখেন তার যে ফিরে আসাটা, মানে ইতিহাসে একটা মানে সাড়া জাগানো একটা ঘটনা বলবো আমি। বেগম খালেদা জিয়ার যে পুরাণ, মানে জানাজা, স্মরণসভা, মানুষের ভালোবাসা না থাকলে এমনি এতগুলো মানুষ এক জায়গায় হয় না নিশ্চয়ই। তো সেই পদ বেয়ে এখন সেই জায়গায় আসছে। তার মানে উত্তরসূরিটা কি, পূর্বসূরিটা কি? সেই জিয়া রহমান। জিয়া রহমান এমন একটা ঘটনা দেখেন যে দুর্নীতির কোনো তৃতীয় বিশ্বের এমন কোনো রাষ্ট্রপতি বা সরকার প্রধান আসছে যার দু একজন বাদে ম্যাক্সিমাম কোনো না কোনো একটা অভিযোগের শিকার হয়ে গেছেন। সেই জিয়াকে যে উপহাস করতো তার এই যে পত্রিক সরকারের শেখ হাসিনা, যে ভাঙা সুটকেস, আসলে তার ভাঙা সুটকেস। ফজলুল ওয়ানি একটা যে টিভি অনুষ্ঠানে সেটা দেখাইছিলেন। তার সঙ্গে যেমন আমার একটা ছোট্ট কথা বলে, আমরা ছাত্র এস এম হলে
তো হঠাৎ করে আমরা জানলাম যে তিনি ছাত্র দলের সঙ্গে বসবেন এবং ডিনারটা মানে মিটিং শেষে ডিনারটা তিনি আমাদের সঙ্গে করবেন। কারণ কাজী আজাদ সাহেব হচ্ছে কনভেনার, জি। মানে আমাকে কোনো সেই জয়েন্ট কনভেনার, আরও কয়েকজন আমরা সবাই প্রায় ছিলাম 61 জনের মতো। তো এসএম হলে যখন কি আমার রাষ্ট্রপতির সঙ্গে ডিনারের ব্যাপার, তো এটা জানাজানি হয়ে যাওয়ার পরে আমাদের বন্ধু বান্ধবরা যখন ছাত্র, দোস্ত আজকে তো তোমাদের ডিনার প্রেসিডেন্ট সাহেবের জন্য, এখনো এটা আমার কাছে সেই স্মৃতিটা মনে হয় যে একটা আলাদা ধরনের রাষ্ট্রপতির সঙ্গে আমরা একসঙ্গে ডিনার করব। তারপরে মিটিং হয়েছে, ডিনারও হয়েছে। আহ, না, এটা জি। মজার কথাটা তো বলি না। জি বলেন। যখন আমরা ফেরত আসলাম, জি। আমি নিজে অপেক্ষায় আছি, 3টে তরকারি, একটা সবজি, ডাল, একটা মাছের, রাষ্ট্রপতির সাথে ডিনারে। রাষ্ট্রপতির সঙ্গে আমরা অপেক্ষা আছে আরো খাবার সেটা, মানে আমরা হলের খাবার খেতে অভ্যস্ত ছিলাম সেই সময়। অনেক যেভাবে যে যা বলুক না কেন, হলে খাবার একটা আলাদা মাত্রা ছিল, সেটা আবার এখন আমরা ফিল করি। রাষ্ট্রপতির খাবার সে যখন আসছে, তখন আমাদের হলের বন্ধুরা জিজ্ঞাসা করে, তোমাদের তো আর আজকে খাবার লাগবে না, তুমি রাষ্ট্রপতির সঙ্গে ডিনার করছো। মানে তো ভুরি কি- ভোজের আশা ছিল। না, এখন বুঝি এক্সেপশনাল ডিনার বলতে এই রাষ্ট্রপতির সঙ্গে আমার সারা জীবনে মৃত্যুর আগ পর্যন্ত এটা আমার সঙ্গে, আমার মেয়েদের সঙ্গে আমি বলছি, আমি অনেক মন্ত্রী পরিষদের সদস্য অনেকজনের সঙ্গে যাই, তারা তার সঙ্গে নাস্তা করছে, তারা এত মানে মানে স্বল্পভাষী হিসাবে, মানে চিন্তা করা যায় না, তার পুরো জীবনটাই ছিল অত্যন্ত হিসাবে, যেটা হচ্ছে সাধারণের ভিতরে একটি অসাধারণ জীবন। দুদু ভাই, সেই লোকটি সাধারণের ভিতরে অসাধারণ, মাত্র একদম ক্ষণজন্মা আপনারা বলে ক্ষণজন্মা। থাকেন। সেই ক্ষণজন্মা সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললেন দেশের সময়ে। এটি কি তার খুনের পেছনে বা তাকে হত্যা করে ফেলার পেছনে অন্যতম একটা কারণ বলা যায়, একমাত্র কারণ না হলেও? একমাত্র না, অনেক ঘটনার একটি। ওই সময় বাংলাদেশ সারা বিশ্বে একটা শ্রদ্ধার আসনে জায়গা হয়েছে। মিডিল ইস্টে গেছে রাষ্ট্রপতি শেখ জিয়া রহমান, হুম। এই যে ম্যান পাওয়ারে যে এখন এখন যে ইয়েটা, ওটা তার হাত দিয়ে হয়েছে। তুমি কি চাও প্রেসিডেন্ট? মিডিল ইস্টের বাদশাহ জিজ্ঞেস করছে কত টাকা লাগবে, আমার টাকা লাগবে না, আমার কিছু মানুষকে এখানে কাজের সুযোগ করে দেন। এই ম্যান পাওয়ার শুরু হলো। শুধু বলছে ওগুলো তো দিব, আর কি কি প্রকল্প করবো, কি মানে তার প্রতি যে শ্রদ্ধা ভক্তি, অর্থাৎ মিডল ইস্ট থেকে এই ওয়েস্টার্ন ইউরোপ বা বিভিন্ন বিশ্ব, ওই সময় তার তো 1 বছর আগে আমাদের দেশটা তো দুর্ভিক্ষ কবলিত। ৭৪-এর দুর্ভিক্ষ। তিনি যা কিছু করছেন 3.5 বছরে, সিদ্দিক ভাই যেটা বললো, স্বল্প সময়ের মধ্যে 3.5 বছরে গণতন্ত্র প্রতিষ্ঠা করছে, রাজনৈতিক দল প্রতিষ্ঠা করছেন, আইনের শাসন প্রতিষ্ঠা করছেন, কৃষকের মুখে হাসি ফুটিয়েছেন, শ্রমিকের অঙ্গনে গিয়ে 3 শিফটের কাজ স্টার্ট করছেন। মানে এই দেশটাকে, বাংলাদেশটাকে আত্মমর্যাদায় সম্মানিত করে সারা বিশ্বে যখন মানে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে হাত মিলাচ্ছে, আমেরিকান প্রেসিডেন্ট বলছে যে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি সেই নিউজ পড়ার পর আমি রোমাঞ্চিত হয়েছি যে আমার দেশের রাষ্ট্রপতির জন্য ওই রকম 1 নম্বর একটা দেশ পৃথিবীর সে অপেক্ষা করছে, হয়তো ভদ্রতার কারণেই তিনি বলছেন। তো এই যে বাংলাদেশকে নাড়া দেওয়া, সেই জায়গাটায় পার্শ্ববর্তী যে দেশটা এখনো পর্যন্ত আছে, যারা এখনো দেখবেন ক্রীড়া ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে বা আমাদের অগ্রগতির ক্ষেত্রে খুব ভালো দৃষ্টিতে নিতে পেরেছে। হ্যাঁ, তাদের প্রতি আমরা মুক্তিযুদ্ধকালীন সময় আমাদের জায়গা দিছে, আমাদের সাহায্য করছে, আমি কৃতজ্ঞ। কিন্তু তারা আমাদেরকে যে যোগ্যতা, আমাদের যে লড়াইয়ের ইতিহাস, আমরা যে বিজয়ী জাতি, এখনো পর্যন্ত তারা কিন্তু 71-এর যুদ্ধকে পাকিস্তান আর ভারতের ওয়ার হিসাবে দেখে, জয় পরাজয়। বাংলাদেশের স্বাধীনতা হিসাবে তারা দেখে না। আমি বলবো ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধকে তারা আত্মসাৎ করছে। অর্থাৎ 13 কি 17 দিন অপেক্ষা করলে আমরা এই যুদ্ধ করতাম, ওরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে মুক্তিযুদ্ধটাকে ওরা আত্মসাৎ করছে। এটা আমার কাছে মনে হয়েছে। সেই জন্য এই দেশটি কখনোই আমাদের সমৃদ্ধিকে, আমাদের এগিয়ে যাওয়াটাকে, আমাদের সাফল্যকে
সহজভাবে নিতে পারছে এটা আমার কাছে মনে হয় না। আর এমন একজন বিচক্ষণ প্রেসিডেন্টকে মৃত্যুর পর অনেকে এই কথা বলেছে, তদন্ত হয় নাই, কিন্তু তাদের সে মানে রাষ্ট্রপতি, তাদের যে প্রধানমন্ত্রী, তাদের যে রাজনীতি, শহীদ জিয়া রহমানের রাজনীতি, এই যে গণতন্ত্রে ফিরে আসা, আমাদের দেশে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ, এটা তো কথার কথা ছিল না, সেটা যে মানুষের নেতৃত্বে তো সে যেন কিভাবে, এবং এই যে আপনার আহ, মানে ভারত পাকিস্তান সার্ক। সার্কের যে ধারণাটা, এটা শহীদ জিয়া রহমানের মাথা থেকে আসে, জি। এটা ভারতের মাথা থেকে। এমনকি ওইটা পরে তো এই যে প্রতি সরকার হাসিনার সময় তো সার্কটাকেও বিলীন করে ফেলছে, কোনো কার্যকরী যায় রাখে নাই। সেই জন্য খুব কম সময়ের ভিতরে তিনি এমন কোনো ক্ষেত্র ছিল না যেখানে তিনি স্পর্শ করেনি আর সেখানে কোনো সাফল্য আসেনি। শিক্ষাক্ষেত্রে তার আগ পর্যন্ত 7 মার্ডার ঢাকা বিশ্ববিদ্যালয়, শেখ মুজিবুর রহমান সাহেবের সময়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা যেমন ছাত্র দলের এক শর্ত একটাই ছিল, হাতে কিছু নিতে পারবা না। তার মানে অস্ত্র, মারামারি, এগুলো তিনি কোনো, এমনকি 2টা কমিটি ছাত্র দলের তার সময় ভেঙে দেওয়া হয়েছিল। একটা ছিল এসব কি এনামুল করিম শহীদের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল শুধুমাত্র এই পরস্পরের সঙ্গে গুতাগুতি বা মারামারির জন্য। তো উনি শক্তভাবে ছাত্র আন্দোলনটাকেও একটি মর্যাদাশীল জায়গায় উনার, হ্যাঁ, উনি নির্বাচন দিয়েছেন, ডাকসুতে বিপরীত অন্য দলের হয়েছে, আমাদের দল তো এগিয়ে এসেছে এবং হলে হলে আমরা জিতছিলাম, কিন্তু সেই ইলেকশনও তিনি কিন্তু সব বলেছে এটা প্রয়োজন আছে। আমি তখন তাকে বুঝতে পারছি যে ছাত্র অঙ্গন, ছাত্র বিশ্ববিদ্যালয়ে যখন তখন ছাত্র সংগঠন হয় নাই, তিনি বিএনপি করে নাই, ছাত্রদের কাছে গিয়েছিলেন, ওই সময় তার সঙ্গে কটূক্তি শুধু করে নাই, ঢিলো ছোড়ার ইয়ে হতো, তিনি ছাত্রদের ভিতরে চলে গেছিলেন। ও তার যারা নিরাপত্তা কর্মী ছিল, স্যার অর্ডার দেন, তার মানে গুলি কর, খবরদার। পরে ওই ছাত্ররাই কিন্তু তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এগিয়ে আসেনি, যেখানে সেটা উল্লেখযোগ্য একটি ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করছিল জাতীয়তাবাদী ছাত্র। ধন্যবাদ। আমি খুব ছোট্ট করে একটু স্যার আপনার কাছে জানবো, তা হচ্ছে যে জিয়াউর রহমান এই অল্প সময়ের মধ্যে আসলে ম্যাজিকটা কি? একই সাথে দলটাকে এগিয়ে নিলেন, আবার দেশটাকে স্বাবলম্বী করার জন্য বিশ্বের বুকে পরিচিত করালেন। ম্যাজিকটা আসলে কি কি ছিল মোটা দাগে যদি স্যার খুব অল্প প্রথম সময়ের মধ্যে ম্যাজিক বলেন? হলো তার যে সম্মোহনী ব্যক্তিত্ব, এর সাথে তার দেশপ্রেম, দেশের জন্য কিছু করতে হবে, দেশের জন্য একজন সৈনিক হিসাবে তার মধ্যে দেশপ্রেম ছিল। দেশের দায়িত্ব নিয়েও তিনি দেশপ্রেমের চরম পরাকাষ্ঠাটা তিনি দেখিয়েছেন জি। এবং বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি থেকে একটা সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য তিনি কিন্তু, আপনারা জানেন যে ১৯ দফা কর্মসূচি তিনি গ্রহণ করেছিলেন এবং ১৯ দফা কর্মসূচিকে আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আধুনিক রাষ্ট্রচিন্তার একটা মৌলিক দলিল ছিল এটা, এবং এটাকে ম্যাগনা কার্টাও, উন্নয়নের, বাংলাদেশের উন্নয়নের একটা ম্যাগনা কার্টাও অনেকে বলে থাকেন, রাষ্ট্রবিজ্ঞানীরা অনেকে বলে থাকেন যে ম্যাগনা কার্টা। এবং এই ১৯ দফা কর্মসূচির মধ্য দিয়ে তিনি বাংলাদেশের খুলনালচেটা পরিবর্তনের একটা পদক্ষেপ তিনি নিয়েছিলেন। আপনি রাজনীতির ক্ষেত্রে আমরা বলেছি যে বহুদলীয় গণতন্ত্র, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এইটা রক্ষার মধ্য দিয়ে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করা, এবং অনেকগুলো কথা আমরা বলেছেন, সেগুলোর পুনরাবৃত্তি করতে চাই না, কিন্তু আমাদের মূল বক্তব্যটা হলো এইখানে যে তিনি একটা উৎপাদনের রাজনীতি বাংলাদেশে চালু করেছিলেন। জি। এবং বাংলাদেশ যেহেতু কৃষিভিত্তিক একটা দেশ, কৃষির পুনর্গঠন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার জন্য তিনি খাল খনন, তার ঐতিহাসিক কর্মসূচি আমরা জানি যে খাল খনন, সেচ ব্যবস্থা এবং সমবায়ভিত্তিক কৃষি। উনি মধ্যপ্রাচ্যে আমাদের লেবার বলেছেন, আমাদের অর্থনীতির ধমনীতে এখন যারা রক্ত সঞ্চালন করে যে খাত, সেটা হলো আমাদের রেমিটেন্স। এই রেমিটেন্সের প্রবাহটার মানে তিনি হলেন প্রতিষ্ঠাতা। আপনি দেখেন আজকে আমাদের এই অর্থনীতিতে আরেকটা বড় সঞ্চালক শক্তি হলো আমাদের গার্মেন্ট শিল্প। আমাদের গার্মেন্ট শিল্প, এই গার্মেন্ট শিল্প আমরা কেবল বৈদেশিক মুদ্রাই এর মধ্য দিয়ে অর্জন করছি না, আমাদের স্যার এক মিনিটের জাতির মধ্যে শেষ করতে একমাত্রের হবে। মধ্যে আমি শেষ করছি যে জাতির একটা বড় অংশ নারী, সেই নারী সমাজের একটা কর্মসংস্থান, তাদের ক্ষমতায়নের একটা বড় ভিত্তি হয়ে গেছে আজকে। সবচেয়ে বড় কথা আমি যেটি মনে করি যে তার মধ্যে যে ম্যাজিকটা যেটা তিনি প্রয়োগ করেছেন, যে তিনি মানুষকে ধারণ করেছেন, সব শ্রেণী পেশার, তারপরে সব পথ মতের মানুষকে এক জায়গায় করে একটা দেশকে তিনি সামনের দিকে নিয়ে যাওয়ার
চেষ্টা করেছেন এবং এইখানেই তার সাফল্যের মূল। কথা শুনছিলাম শহীদ জিয়া, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমাদের অনেক বিশেষণে তাকে বিশেষায়িত করা যায়। তার জীবন এবং কর্মের কথা শুনছিলাম। বিরতির আগে ছিলাম প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমানের কাছে। ফিরছি শামসুজ্জামান দুদু আপনার কাছে। যে বিষয়টি তা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার স্মরণ সভায়, জাতীয় নাগরিক সভায় মাহমুদুর রহমানের একটি কথা কোট করছি। তিনি বলেছিলেন যে স্বাধীনতার পরবর্তী সময়ে, পূর্ববর্তী ব্রিটিশ থেকে এই পর্যন্ত 5জন ব্যক্তি শীর্ষে ছিলেন মানুষের ভালোবাসার, তার মধ্যেই 2জন স্বাধীনতার পরবর্তী সময়ে, এবং সেই 2জনই হচ্ছেন একজন খালেদা জিয়া, একজন জিয়াউর রহমান। প্রশ্নটা হচ্ছে, তিনি আরেকটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে সেই তাদের ঝান্ডা বহন করছে তাদের সন্তান, তার জন্য চ্যালেঞ্জটা একটু বেশি। তিনি কি সেই ঝান্ডা বহন কতটুকু করতে পারবেন এবং সেই সমান জনপ্রিয়তা কি ধরে রাখতে পারবেন? তারা আমৃত্যু সেই যে জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছিলেন। আমার কাছে দৃঢ়, আমার রাজনৈতিক নেতা হিসেবে বলছি না, উনি আমার এখন পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। উনি ন্যাচারালি, কিন্তু সেই জিয়া রহমান তো অনেক আগে আমাদের ছেড়ে চলে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 16 বছরে কখনো জেলের মধ্যে, কখনো জেলের বাইরে, অসুস্থতা, এবং শেষে তো তিনি চলেই গেলেন। এই সব কিছু ছাপিয়েই শহীদ জিয়া আবার ঠিক সন্তান হিসেবে সব কিছুর মধ্যে তিনি মানে কর্তৃত্ব করেছেন এমন না। আমার কাছে মনে তার আলাদা একটি বৈশিষ্ট্য বিভিন্ন ক্ষেত্রে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় শহীদ জিয়া রহমানের সঙ্গে বেগম জিয়ার সঙ্গে মিল আছে। তিনি কিন্তু রাজনীতিতে শুরুই করেছেন জমির আল থেকে হেঁটে যাওয়া, মানে কৃষকের মধ্যে থাকা, শ্রমিকের মধ্যে থাকা। শহীদ জিয়া রহমানের সন্তান হিসাবে না, বাংলাদেশের রাজনীতির ধারাটাই এরকম। খাল কাটার সেই চিরচেনার সেই ছবি, এই 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 ঘটনাগুলো। যেমন এখন যে জায়গাটায় তিনি আছেন, বেগম জিয়া ছিলেন একটু আগে অভিভাবক হিসাবে, শহীদ জিয়া রহমান তার আগে ছিলেন। এখন তো তিনি টোটাল বিএনপিকে রক্ষা করছেন না, ধারণ করছেন। তার যে নেতৃত্ব, এটা অনেকগুলো চড়াই উতরাই পরীক্ষার মধ্য দিয়ে তিনি এই জায়গায় এসে দাঁড়াইছেন। যেমন শহীদ জিয়ার সময় আমরা ছাত্র রাজনীতি করছি, তো একটা ছোট্ট একটা যে ব্যানার হেঁটে কিন্তু প্রথমে বিসমিল্লাহর নিচে লেখা থাকতো উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার জন্য আমরা লড়াই করছি। এই জিনিসটা ধরেন শহীদ জিয়া রহমান যখন শহীদ হয়েছেন, তার আগে আমার একটা থানা দামোদর, সেই গ্রামে গিয়েছিলেন, তিনি হেঁটে যাচ্ছেন, প্রধানমন্ত্রী শাহজিজুর রহমান, তিনি এত দীপ্ত পরে একটা খাল কাটবেন, হেঁটে যাচ্ছেন। তো প্রধানমন্ত্রী যেহেতু কুষ্টিয়ার লোক, শাহজিজুর রহমানকে আমি নিজেও কাকা বলতাম, উনি পিছনে পড়ে গিয়েছেন, বয়স তো উনি অনেক ছিল। তো বলছে, দুদু এমন রাষ্ট্রপতি যে হেঁটেও পারি না। মানে তিনি এই সমস্ত মানুষকে উজ্জীবিত করে ফেলেছেন। ফেরার পথে ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি শেষ করি, এটা আমার খুব মনে থাকে, বিভিন্ন জায়গায় আমি বলেছি। হঠাৎ করে একটা বাসার মধ্যে ঢুকে গেলেন, খুব মানে জরাজীর্ণ বাসা, সনের ঘর বাড়ি, একটা বৃদ্ধ মহিলা আছেন। বললো, মা আমি একটু পানি খাবো। উনি তাড়াতাড়ি করে, উনি চেনেনও না তো, গ্রামের বাড়িতে যা হয় আর কি, কাঁসার গ্লাস, এখন কাঁসার গ্লাস খুব একটা ব্যবহার গ্রামও করে না, সেই সময় কাঁসার গ্লাস পরিষ্কার করে তিনি পানি এনে দিলেন, খেলেন পানি। খালি বললেন, মা এখানে একটা পেঁপে গাছ থাকলে তো একটা 1 খণ্ড পেঁপে খেতে পারতাম, শুধু পানি খেলাম। তো বাবা এর পরে খাওয়াবো। তো বেশ কিছুদিন পরে উনি শহীদ হয়ে গেছেন। আমি ওই গ্রামে গেছিলাম, কি মনে করে ওই বাড়িতে গেছিলাম 2-3 বছর পরে। তো সেই মহিলাটি, বৃদ্ধ মহিলা, বলে, বাবা সে রাজা বাবু আর আসলো না, আমি বুঝতে পারি না যে রাজাকে। বলে, ওই যে মানুষ এসে পানি খেলো, ওই দেখো বাবা আমার পেঁপে ধরেছে, একটু আসতে বলো। তো এই মানে এই কথা মানে ঠিক উনি যে কীভাবে মানুষের হৃদয়ে ঢুকে যেতেন, এটা ঠিক মানে সহজভাবে বলা খুব কঠিন। এইটাই ছিলেন শহীদ জিয়া রহমান। তিনি আবাল বৃদ্ধা বনিতা
কি উচ্চ কি নিচ, সর্বক্ষেত্রে তিনি বিরাজমান। তিনি তার আপন সত্তা দিয়ে, হৃদয় দিয়ে মানুষকে ধারণ করেছিলেন। সেই জন্যে তাকে ঠিক মানে ভোলা, রাজনৈতিক, পারিবারিক, মানে যে দিক থেকে আপনি ধরেন না কেন, সে সব ক্ষেত্রে একটা দৃষ্টান্ত রেখে গেছে। সব ক্ষেত্রে যে ওই আলের মধ্যে কাদাযুক্ত একটা রাষ্ট্রপতি, জিন্সের প্যান্ট পরা, কাদা, স্যান্ডো গেঞ্জি নিয়ে বসে আছে, এরম ছবি তো আছে। এটা একটা ছবি না, একটা ইতিহাস বলবো। আরেকজনের পাইপ হাতে ছবি পাবেন, পাইপ হাতে ছবি, এটাই পরিচিত। আর উনার হচ্ছে কাদাযুক্ত জমির আলে বসে থাকা ছবি, স্যান্ডো গেঞ্জি গায়ে, রাষ্ট্রপতি। তো সেই জন্যে এই ভিন্নতাই হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা দুবাই, সময় থাকলে ফিরবো। আমি স্যার আপনার কাছে একটু ফিরি। সেটি হচ্ছে ছোট্ট ছোট্ট করে 2-3 মিনিটে একটু শুনবো। জীবদ্দশায় তিনি কি খালেদা জিয়াকে কিংবা খালেদা জিয়া তার কাছ থেকে রাজনীতির ছবক নেয়ার সুযোগ হয়েছিল কিনা, না হলে এই 4 দশক খালেদা জিয়াও জনপ্রিয়তার শীর্ষে কিভাবে ধরে রাখলেন? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে তারেক রহমান বাবা এবং মায়ের আদর্শ ধরে কতটা এগোতে পারবেন? জাতীয়তাবাদী রাজনীতি যারা একদম ছাত্র অবস্থা থেকে শুরু করতেন, তিনি তার কতটা তাদের মূল্যায়ন করতে পারছেন? 3টা প্রশ্ন ছোট ছোট করে একটু চাই 3 মিনিটে। প্রথম কথা হলো, আমরা বেগম খালেদা জিয়াকে আপনি যদি 1981 সালে তার স্বামীর শাহাদাত বরণের আগে দেখেন, তাহলে সেনা প্রধানের স্ত্রী হিসাবে রাষ্ট্রীয় অনিবার্য যে সমস্ত অনুষ্ঠানে তার উপস্থিতি একেবারেই অনিবার্য ছিল, সেখানে হয়তো তিনি উপস্থিত হতেন। প্রেসিডেন্টের স্ত্রী হিসাবে মানে বাংলাদেশের ফার্স্ট লেডি, উনি কখনো এই সব অভিধা ব্যবহার করেননি। তো সেইখানেও যেখানে উপস্থিতি অনিবার্য ছিল, এর বাইরে তাকে আমরা একেবারে গৃহকোণের 4 দেয়ালের বাইরেই আমরা দেখেছি একজন মা হিসাবে, একজন স্ত্রী হিসাবে। এইটাই তার বড় পরিচয় ছিল। কিন্তু বেগম খালেদা জিয়া সময়ের দাবিতে, দলের প্রয়োজনে তিনি ঘর থেকে বের হয়ে এসেছেন এবং তিনি নিজেকে একটু একটু করে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি কিন্তু দেশনেত্রী হয়েছেন, আপসহীন নেত্রী হয়েছেন। এবং তার মধ্যে সেটা যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে ইনভিল করেছিলেন তা না। আমরা মনে করি যে 4 দশক তিনি দলকে যে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্ব দেওয়ার জায়গাটা তিনি নিজেকে একটু একটু করে তৈরি করে এই জায়গায় তিনি প্রতিষ্ঠা হয়েছিলেন। আপনি তারেক জিয়াউর রহমান কথা বলেছেন, তারেক জিয়ার কথা বলেছেন যে তিনি দেশে এসেছেন এবং এর বাইরে তিনি একটা দীর্ঘ সময় ছিল। 80-র দশকের শেষ দিকে, বোধহয় একেবারে 88 সালের দিকে তিনি দলের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেছিলেন। তারপরে তিনি আস্তে আস্তে গিয়েছেন এবং যে পর্যন্ত শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেছেন এবং সেইখানে শেষ পর্যন্ত এখন সভাপতির। আমরা এই তারেক জিয়াকে বাংলাদেশে নতুন রূপে আসার পর যে ধরনের তার কর্মকাণ্ড, পরিমতিবোধ, তার কথাবার্তা, চলনে বলনে যে আমরা পরিমিতিবোধ দেখছি, তারেক জিয়া বাংলাদেশের একটা বড় দলের হিসাবে যেখানে আছেন, আমরা খুবই আশাবাদী যে দম্পতির রক্ত তার ধমনীতে প্রবাহিত হচ্ছে, তিনি এটার অমর্যাদা করবেন না, তিনি এটাকে ধারণ করবেন এবং বাংলাদেশের মানুষও এটার প্রতিদান তার প্রতি দিবে। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। যাওয়ার আগে আবারও যে মহান ব্যক্তির জীবন এবং কর্ম নিয়ে আলোচনা করলাম, তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের দেখানো যে পথ, সেই বাংলাদেশ আমাদের সবার উপরে থাকবে, বাংলাদেশ সবার আগবে থাকবে, বাংলাদেশের স্বার্থ, সেই বাংলাদেশকে কল্যাণমূলক বাংলাদেশ হিসাবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।